হ্যালো এভরিওয়ান, ভূমি প্রকাশের অনলাইন আড্ডা আলাপচারিতার দ্বিতীয় পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি সুরাইহেনা আপনাদের সঙ্গে আছি। আর আমাদের সঙ্গে আজকে প্রধান অতিথি হিসেবে থাকবেন দিবাকর দাস দাদা। আমরা দাদাকে একটু অ্যাড করে নিই আমাদের আড্ডার সঙ্গে। হ্যালো দিবাকর দা। দুঃখিত, একটু নেট প্রবলেমের কারণে দিবাকর দাকে আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো দাদা। দাদা আমাদের শুনতে পাচ্ছেন? আচ্ছা, সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। আমরা দাদাকে শীঘ্রই শুনতে পাবো। হ্যালো দাদা। দুঃখিত। হ্যাঁ, হয়ে গেছে ওকে। এতক্ষণ আপনাকে শুনতে পাচ্ছিলাম না। তো আবারও স্বাগতম আমাদের আজকের আড্ডায়। হ্যাঁ, ধন্যবাদ। তোমার চশমাটা খুব সুন্দর লাগতেছে। যারা দেখতেছে তাদের সবাইকে স্বাগতম। আজকে আশা করি খুব জম্পেশ একটা আড্ডা হতে যাচ্ছে, কারণ ব্যক্তিগতভাবে আপনি আমার অনেক প্রিয় একজন মানুষ। আর আপনার সঙ্গে একসাথে বসে আড্ডা দিব, দ্যাট মিন্স খুব ভালো একটা সময় যেতে যাচ্ছে। হ্যাঁ, আমিও আশা করি খুব ভালো সময় যাবে বাচ্চা থেকে বড় হয়ে ওঠা মেয়েটার সাথে। আচ্ছা দাদা, তাহলে দিনগুলো কেমন যাচ্ছে? আসলে আশার বাণী তো আসলে অনেকই শোনানো যায়, অনেক ভালো কথা বলা যায়, কিন্তু আসলে আমরা সবাই জানি আমাদের দিন আসলে তেমন ভালো যাচ্ছে না। কারণ একটা ছুটি আমরা সবাই চাই, কিন্তু আসলে ছুটিটা যখন অনির্দিষ্টকালের জন্য হয়ে যায় তখন ওই ছুটি আর কারোই ভালো লাগে না। আমারও একই অবস্থা, তেমন ভালো লাগছে না। হ্যাঁ, মানে এইরকম ছুটি তো আসলে আমরা কেউই চাই না। কেউই চাই না কাজের জন্য প্রিয়জনদের কাছে বা একেবারে বন্দী হয়ে। আমার জন্য তো সময়টা আমরা জানি আপনি লকডাউন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি দাদা। হ্যাঁ শুনতে পাচ্ছি। তো দাদা, আপনি লকডাউনের কারণে ঢাকায় আছেন, ফ্যামিলি থেকে বা বন্ধু বান্ধব থেকে দূরে। তো এই আসলে নিজের এই অনুভূতিটা এটা কেমন? মানে সবার থেকে দূরে একলা ঢাকায়। আমার জন্য একটু বেশি খারাপ লাগার কথা, কারণ তুমি হয়তো জানো যে মার্চ মাসে আমার একটা মেয়ে হয়েছে। তো আমি ওই মার্চ মাসেই ও জাস্ট ওখানে দেখে আমি ঢাকায় চলে আসলাম। তারপরে তো আমরা আটকায় গেলাম আর কি। তো ভিডিও কলে কথা হয়, কিন্তু এভাবে তো আর হয় না। আমি মেয়েটাকে খুবই মিস করতেছি এবং অনেক তফাৎ আছে। হ্যাঁ, তো ওই মিসটা আমি প্রতি মুহূর্তেই করি। তো দাদা, এই যে মেয়ে থেকে দূরে আছেন, তারপরেও যে প্রথমবার বাবা হওয়ার যে অনুভূতি, এটা কেমন? আসলে প্রথমবার বাবা হওয়ার অনুভূতিটা সত্যি কথা বলতে কি, আমি এটা বলে বোঝানো যাবে না। এটা হয়তো অনেকে অনেক কথা বলে যে পুরো পৃথিবী পেয়ে ফেললাম, এটা অনুভূতিটা কেমন। আমি যখন আনফরচুনেটলি ইন দ্য ডেলিভারি টাইম আমি ওখানে থাকতে পারি নাই।
আফটার ডেলিভারি আমি 2 ঘন্টা পরে নোয়াখালী গেছি। তো ঢাকা থেকে রওনা দিছিলাম। তো সবকিছু মানে ঈশ্বরের আশীর্বাদে সবকিছু ভালো মতোই হয়েছে। এবং আমি যাওয়ার পর প্রথমবার যখন ওকে কোলে নিলাম, মানে ওটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। ওটাকে মানে কোনোভাবে আমি লিখে মুখে বলে তো পারবোই না, আমি যদি সময় নিয়ে লিখে প্রকাশ করতে চাই আমার মনে হয় তাও পারবো না। না, আমরা আপনার চেহারায় সেই খুশিটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আসলে দেখারই ব্যাপার। আচ্ছা, আমি মাঝখানে একটু জানিয়ে দিতে চাই, আমাদের আজকের প্রশ্ন ছিল দিবাকর দাদার যে হরবোলা বইটা আছে সেই বইয়ের প্রচ্ছদ কে করেছে। আমাদের উত্তর অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। সেখান থেকে লটারির মাধ্যমে আমাদের বিজয়ী নির্ধারণ করা হবে এবং বিজয়ীর নাম আমরা শীঘ্রই এই লাইভে ঘোষণা করে দিব এবং বিজয়ীর জন্য থাকছে পুরস্কার হিসেবে ভূমি প্রকাশের বই। হ্যাঁ, আচ্ছা দাদা, হ্যাঁ বলো। আমরা তো আপনার মানে বর্তমান সময়টা কিভাবে যাচ্ছে, বর্তমান সময় কি করছেন সে সম্পর্কে তো আমরা সবাই অনেক কিছুই জানি। অতীতটা সম্পর্কে কিন্তু আমরা খুব কম জানি। মানে আপনার জন্ম, বেড়ে ওঠা সেই সম্পর্কে যদি আমাদের সবাইকে জানান, এই আড্ডার মাধ্যমে আমরা সেটা জেনে নিতে পারবো। আসলে মানে অতীত, হ্যাঁ অতীত তো সবারই আসলে অতীত থাকে, তবে তেমন কোনো মানে মনোমুগ্ধকর অতীত আমার নাই। আমিও মানে বাংলাদেশের আর 5টা ছেলের মতো একটা মফস্বল শহর আমার, গ্রামের মানে দেশের বাড়ি বলি, গ্রামের বাড়ি বলি, অথবা আমার যেখানে জন্ম ওটা হচ্ছে চাঁদপুর। তো চাঁদপুরে আমার জন্ম, এবং আমি ওই চাঁদপুরে আমার ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা। এবং হচ্ছে যে তারপরে হচ্ছে যে আমি চলে যাই কলেজে, কুমিল্লাতে একটা কলেজে পড়েছি আমি, অধ্যাপক আব্দুল মজিদ কলেজ। তারপরে হচ্ছে ওখান থেকে সিলেট শাহজালাল ইউনিভার্সিটিতে পড়তে যাই। তো ওই বেড়ে ওঠার যে ছোটবেলার যে জায়গাটা আছে চাঁদপুর, ওটা নিয়ে আমার অনেক স্মৃতি আছে। আহ আমার অনেক মানে বন্ধু বান্ধব ছিল, বলতে এখনো আছে। এবং আহ খুবই সুন্দর একটা জায়গা, যারা চাঁদপুর গেছেন তারা বলতে পারবেন। এবং হ্যাঁ, আমি পৃথিবীতে যত জায়গায় যাই, যত কিছুই যাই, আমি আমার ওই হোম টাউনকে অবশ্যই সবসময় মিস করবো। আহ এই তো, সেই স্কুল লাইফ আর সেই বন্ধু বান্ধবদের সবসময় মিস করি। মাঝখানে একটু যোগ করতে চাই দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আসলে প্রথমবার আমার চাঁদপুর ভ্রমণ, চাঁদপুর ও দেখা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। খাওয়া এবং বাসার সবাইকে এখন মনে পড়ছে, কাকিমা, তারপরে বৌদি সবাইকে মনে পড়ছে। সবচেয়ে বেশি মনে পড়া যে জিনিসটা মনে পড়ার কথা ওটা হচ্ছে ওই যে স্টিমারটা কই তুলে দেওয়া ধরছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, খুব খুব ভালোভাবে মনে হচ্ছে, এটা আমি কখনোই ভুলবো না। মানে আমার কাছে মনে হচ্ছিল যে আসলে আমি যে ভিডিওটা দেখে আসছি ওই সিনারিটুকু আমাকে দেখানোর জন্যই, মানে পুরোপুরি একটা অ্যাডভেঞ্চার ফিল ছিল সেই রাতের বেলা স্টিমারটা ওখানে তুলে দেওয়াটা। তো আসলে এই স্মৃতিগুলো এখন মনে পড়ছে আর বারবার মনে হচ্ছে যে এখন চাইলেও বের হতে পারবো না বা যেতে পারবো না। না, অবশ্যই যেতে পারবা, খালি করোনাটা যাক, সমস্যা নেই। আচ্ছা দাদা, বই পড়ার নেশা কবে থেকে? আসলে বই পড়ার নেশা আমার মানে আমার যতটুকু মনে আছে আমি খুব ছোটবেলা থেকেই বই পড়ি। এবং আমার একটা বদ অভ্যাস ছিল, এটা হচ্ছে যে ওইটা বদ অভ্যাস, আমি এখনো বলবো বদ অভ্যাস। এবং আমার যখন ছোট ছিলাম তখন তো যারা আমাকে বলতো ওনারা তো অবশ্যই এটাকে বদ অভ্যাস হিসেবেই কাউন্ট করতেন। মানে আমার এখনো মনে আছে যে আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন আমি একটা মানে তখন তো র্যাপিড রিডার ছিল। র্যাপিড রিডারে আমি তখন রবীন্দ্রনাথের গল্প পড়তাম, মানে বানান করে করে। মানে আমার কাছে রূপকথার মতো মনে হইতো। রবীন্দ্রনাথের গল্প পড়তাম, শরৎচন্দ্রের গল্প পড়তাম। আমার মনে আছে আমি মহেশ অনেক ছোটবেলায় পড়ছি। এবং সত্যি কথা বলতে কি, মানে আমার ভালো লাগতো। মানে আমি একটা বই, আমার নিজের বই পড়তে ভালো লাগতো না। ওই কি জানি দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, এটা কোনো মতে এগুলি শেষ করেই তারপরে হচ্ছে আমি হচ্ছে হ্যাঁ, আমার ওই যে মানে আমরা একটা ছোটবেলায় আমরা যে বাসাটায় থাকতাম ওইটা একটা মানে যৌথ যৌথ পরিবারের মতো না, কিন্তু এমন একটা বাসা ছিল যেখানে অনেকগুলি পরিবার একসাথে থাকতো। এবং এত ভালো মানে কানেকশন ছিল পরিবারগুলোর মধ্যে যে আমি যে কারো ঘরে চলে যেতে পারতাম অ্যাজ এ লিটল বয়। তারপরে যে কেউ আমাদের ঘরে আসতে পারতো। মানে আমি গিয়ে দেখা যাচ্ছে যে আমার ওই পাড়ার এক দাদা 9-এ পড়ে, উনি স্কুলে গেছেন, ওনার একটা বই আছে, আমি সুন্দর বইটা নিয়ে এক কোনায় বসে বসে পড়া শুরু করলাম। ঠিক আছে, এরকম এরকম চলতো। আমার তো ছিল মানে কি বলে এটারে, সকালের স্কুল, আমি তো 10টার দিকে 10টা-11টার মধ্যে চলে আসতাম স্কুল থেকে। তারপরে গিয়ে দাদার ঘরে কেউ নেই, আমি আসলে বইটা পড়ে এরকম। তো এইভাবে ওই বাংলা, শুধু বাংলা যে তাই না,
সমাজ বইতে যে ইতিহাসের একটা পার্ট ছিল, তোমার মনে আছে হয়তো, যে সমাজের ভিতরে সবকিছুরই পার্ট ছিল। সমাজের পার্ট ছিল, ইতিহাসের পার্ট ছিল, ভূগোলের পার্ট ছিল। তো সমাজ বিজ্ঞান দাদা বইতে যে আপনাদের তো ইতিহাসের, পাই নাই, আমাদের সমাজের মধ্যে শুধু সমাজ ছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে বোধহয় সমাজের মধ্যে আমাদের, আমার যতটুকু মনে আছে ভূগোল ইতিহাস সব মিশানো ছিল। ওই ইতিহাস পার্ট গুলি তাহলে আমি, হয়তো আমাদের সময় এসে চেঞ্জ হয়েছে, সমাজটা হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র সমাজের, এই হ্যাঁ পারিপার্শ্বিক আশেপাশের বিষয় আসলে নিয়েই ছিল। হ্যাঁ। তো ওই 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 জায়গা থেকে আমি আবার ইতিহাসগুলি খুব ইয়ে করে পড়তাম। এই যে ইংরেজরা কিভাবে পলাশির যুদ্ধে সিরাজকে, আমার খুব কষ্ট লাগতো, আরে সিরাজউদ্দৌলা পরাজিত হয়ে গেল পলাশির যুদ্ধে। তো ওই জিনিসগুলি কি মানে ওই 2-3 তে থাকতে কিন্তু আমি ওই জিনিসগুলি পড়তাম এবং খুব খুব মাইর খাইছি যে বড়দের বই পড়ো কেন, বড়দের বই পড়ো কেন। আর রিয়েলি বই কালেকশন করা, গল্পের বইয়ের প্রতি নেশার জন্য পড়া, এটা শুরু হয়েছিল আমার স্কুল লাইফে। স্কুল বলতে হাই স্কুল লাইফে। আমার এখনো মনে আছে যে আমরা টিফিনের টাকা বাঁচায়া আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে তিন গোয়েন্দা কিনতাম। আমি কিন্তু তিন গোয়েন্দার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো এই অভ্যাসটা করে দেওয়ার জন্য। এবং তিন গোয়েন্দা পড়ার কারণেই আই থিঙ্ক যে আমার যে থিঙ্কিং লেভেলটা, যে চিন্তা করার যে ক্ষমতা, ইয়া, এই জিনিসগুলি খুব মানে খুব ভালোভাবে না হলেও মোটামুটি যাই হয়েছে তিন গোয়েন্দাটার কারণে হয়েছে। তো এটা ইটস গুড, আমি চিন্তা করি। আর ওভাবে আসলে আমার পড়ালেখা পড়ারই। আর তিন গোয়েন্দা আমি পুরোপুরি মানে আমি বড় হওয়া পর্যন্ত মানে মোটামুটি স্কুল লাইফ পুরোপুরি আমি তিন গোয়েন্দা পড়ছি। তিন গোয়েন্দার প্রথম দিকের ভলিউম আমার মোটামুটি সবই পড়া। আচ্ছা, তো দাদা এখন কি লেখালেখি হচ্ছে? লেখালেখির কি অবস্থা এই সময়টাতে? আসলে আমি লেখালেখির ব্যাপারে আমি একটা জিনিস মানে একটা জিনিস মানি, ওটা হচ্ছে অনেক রাইটার মানে বড় বড় রাইটার একটা কথা বলেছেন যে সবসময় তোমার কলম দিয়ে লেখা বেরোবে না, লেখা স্বতঃস্ফূর্ত ভাবে সবসময় বেরোবে না, মাঝে মাঝে বেরোবে। কিন্তু একজন ভালো লেখক সেই যে হচ্ছে যে ওই যখন বেরোবে না তখনও লেখার চেষ্টা করে যেতে হবে। তো এই যে একটা বিক্ষুব্ধ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আহ আহ একটা এমন একটা সময় যখন আসলে সার্ভাইভালের চিন্তা করাটাই আসলে আমাদের জন্য সবচেয়ে ভালো উপায়। কিন্তু আমি বলতে চাই যে কষ্ট করে হলেও অথবা জোর করে হলেও আমার কলম থেমে নাই, আমি লিখছি, এটা বলতে চাই। তো দাদা এই যে আমরা মাঝে মাঝে আপনাকে পাচ্ছি গানে, আমরা আপনার গান শুনছি লাইভে বা আড্ডাতে, এই গান নিয়ে কি আদার্স কোনো চিন্তা ভাবনা আছে, বা শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, গান নিয়ে কি বড় কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আহ গান নিয়ে আসলে আমার চিন্তাটা সবসময় ব্যক্তিগতই ছিল, এখনো ব্যক্তিগতই আছে। যারা আমার খুবই কাছের মানুষ, যেমন তোমরা, তারপর যারা আছে তাদের সাথে আমি আড্ডা দিতে বসলে গান গাইবো, তেমন বড় কোনো পরিকল্পনা গান নিয়ে আমার নাই। গান নিয়ে আমার সবসময় ব্যক্তিগত চিন্তাই ছিল। আমার ছোট বোন হচ্ছে খুবই মানে ছোটবেলায় আমিও একটু একটু গান, তবলা এগুলি শেখার চেষ্টা করেছি, আমার হয় নাই। আমার ছোট বোন ছোটবেলা থেকেই গান শিখতো এবং আহ, ওর হচ্ছে যে ওকে দেখে দেখে আমি মানে দেখতাম কিভাবে শিখে, কি করে না করে। আর গানের প্রতি ভালোবাসাটা আমার তখন থেকেই। কিন্তু গান নিয়ে মানে আমার ওরকম কোনো প্ল্যান নাই যে আমি কোনো বড় পরিসরে যাব অথবা কিছু। মানে গানটা আমার ব্যক্তিগত বন্ধুদের পর্যায়ে রাখতে চাই আমি এখন পর্যন্ত। আমরা কিন্তু দাদা আপনাকে শুনতে অনেক পছন্দ করি, আপনার গান শুনতে খুবই পছন্দ করি, এবং আপনাকে একটু জানিয়ে রাখি আমরা আজকে আড্ডায় আপনার গান শুনতে চাই। আচ্ছা দাদা, হ্যাঁ অবশ্যই, কেউ যদি কোনো রিকোয়েস্ট করে। হ্যাঁ আমাদের তো অলরেডি রিকোয়েস্ট সবসময় থাকে, তো আমরা একটা গান অবশ্যই আশা করি শুনবো। আর আপনার জন্য কিছু কমেন্ট আছে, সেই কমেন্ট গুলো একটু শোনাই। দাদা আসাদুজ্জামান জুয়েল লিখেছেন, দাদা কি শুকাইছেন কিনা? দাদা শুকাইছেন? না রে, না রে ভাই, আমি শুকাই নাই রে ভাই। আমি কিটো কিটো করে 7 কেজি ওজন কমাইছিলাম, আমার মনে হয় আমার 7 কেজি আবার বেড়ে গেছে, যেই সেই অবস্থা। আসিফ ভাই লিখেছেন, ভাই সেন্ট মার্টিন জামু চলেন, এখন তাকে কি বলবেন? সেন্ট মার্টিন কি আমরা যাচ্ছি? আসিফ ভাই কি বলছেন? সেন্ট মার্টিন মানে ঢুকে যাচ্ছে। সেন্ট মার্টিন? ভাই সেন্ট মার্টিন আপনি এখন কেমনে যাবেন? বুঝলাম দাদা না। যখন যাবেন আমাকে সঙ্গে নিন, আমি আপনাদের সঙ্গে যেতে চাই। আশ্চর্য ব্যাপার, এবার এবার গেলাম, আপনারে বললাম, আপনি তো গেলেন না। পরে এখন যাওয়ার সময় গেলেন না, এখন আবার সঙ্গে যেতে চাই করতেছে।
আচ্ছা দাদা, অবশ্যই ভাই, অবশ্যই আপনার আবার বলবো, আপনার মন চলে যাবেন। হ্যাঁ তখন আমিও আপনাদের সেই গ্রুপে থাকতে দেব। তোমারও তো মনে হয় এবার বলা হয়েছিল, তুমিও তো যাও নাই। না ওই সময় অফিস আদার্স কাজ এই ঝামেলার কারণে হয়নি, এটার জন্য আসলে মিস হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, এরপরে আমরা সবাই মিলে একসাথে যাব আশা করি। আচ্ছা দাদা, এখন যদি আপনার লেখালেখির ব্যাপারে যদি আবার ফিরি, সেটা হচ্ছে আপনার লেখার ধরনটা কেমন? কেউ আছে একটু মাথায় আইডিয়া আসলে লিখে বসতে যায়, মানে খুব বেশি চিন্তা না করে লিখতে লিখতে তারপরে গল্পটা আগায়, কেউ হচ্ছে পুরো গল্পটা পুরোপুরি চিন্তা করে তারপরে লেখা শুরু করে। মানে আমরা যদি দিবাকর দাদার কাছে জানতে চাই কি আসলে কিভাবে লেখে? হ্যাঁ, এটা কথা, এটা এটা ঠিক, এটা লেখার আহ, কৌশলের মধ্যে এটা খুবই পুরানো একটা কৌশল। দুইটা কৌশল আছে। এক হচ্ছে আহ, একটা হচ্ছে যে খুব খুব বড় একটা উক্তি আছে যে লেখালেখিটা হচ্ছে মানে হাইওয়েতে রাতের বেলা গাড়ি চালানোর মতো। মানে তুমি পুরা হাইওয়ে পার হয়ে যাবা 500-600 কিলো, কিন্তু একটা স্পেসিফিক টাইমে তোমার হেডলাইটের আলো যতটুকু দেখা যায় তুমি ঠিক ততটুকুই দেখবা, বাকি রাস্তাটা কিন্তু তুমি দেখবা না। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি পুরো রাস্তাটাই পার হয়ে যাবা। এভাবে লেখা যায়। এভাবে লেখার কৌশলটা হচ্ছে চরিত্রগুলো বিল্ড আপ করে জাস্ট ছেড়ে দেওয়া। লেখার মধ্যেই চরিত্রগুলি নিজের মতো করে কাজ করতেছে, লেখকের নিজের কাছেও চমক হিসেবে আসতেছে, এটা একটা উপায়। আর 2 নাম্বার উপায়টা হচ্ছে আউটলাইন করে নেওয়া। মানে গল্পের এন্ড, মানে শেষটা কি হবে আমি জানি, গল্পটা আমি কিভাবে আগাবো সবকিছু আউটলাইন করে নাও। পরে জাস্ট ওই যে মানে কঙ্কালটা সাজিয়ে পরে হচ্ছে রক্ত মাংস যোগ করা আর কি। তো আমি আসলে মধ্যম পন্থা অবলম্বন করি বলতে গেলে। প্রথম প্রথম কথা হচ্ছে আমার যে প্লট আছে, প্লট যদি কোনো প্লট আমার মাথায় আসে, ওইটা আমার মাথায় মিনিমাম আমি এই পর্যন্ত 6 মাস কোনো প্লট মাথায় না নিয়ে ওইটা নিয়ে লিখতে বসছি এরকম রেকর্ড নাই। মিনিমাম 6 মাস ওই প্লটটা আমার মাথায় থাকে। অনেক সময়। প্লটটা অনেক সময় ওই প্লটটা মানে আমি প্রথমে যখন একটা চিন্তা আমার মাথায় আসে তখন ওটা নিয়ে লিখতে বসে যাই না। ওইটা চিন্তাটা আমার মাথায় থাকে, মাথায় বাড়ে, মাথায় আমি ওটা নিয়ে ভাবি আর ক্যারেক্টার গুলি কিভাবে বিল্ড আপ করা যায়, ঘটনাটা কিভাবে বিল্ড আপ করা যায়, আসলে এরকম কিছু হয় কিনা, মানে ঘটনাটা কিভাবে আরো বাস্তবিক করা যাবে। এইগুলি নিয়ে আমি ভাবতে 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 গল্পটা আমার মাথায় তৈরি হয়। তারপরে আমি হচ্ছে মানে ক্যারেক্টার গুলোকে একটা মানে ছাঁচে ফেলে তারপরে গল্পটা লেখা শুরু করি। মাঝে মাঝে আমার এরকম হয় না যে আউটলাইন আগের মতো আউটলাইন করা আছে, কোনো চরিত্র ঢুকবে না এরকম না। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আমি আরো দু একটা নতুন চরিত্র ইনক্লুড করতেছি। কিন্তু আমার আমার যে মেইন ব্যাপারটা হচ্ছে ওই 6 মাসই আমার মেইন গল্পটা যদি বলি আমি 80 থেকে 90% লেখা হয় মাথার ভিতরে। তারপরে শুধু জাস্ট ওটা খাতায় তুলে আনা আর কি। এই আচ্ছা দাদা, আপনি গান নিয়ে বলছিলেন, আমাদের একজন কলঙ্কিনী রাধা তার শুনতে ইচ্ছে করছে, আমরা একটু মাথায় রাখলাম, আশা করি দাদা মাথায় রাখবেন এবং ভেতরে ভেতরে প্রিপারেশন নিয়ে রাখা যে আচ্ছা ঠিক আছে আমাকে শোনাতে হবে। কলঙ্কিনী রাধা না? আচ্ছা ঠিক আছে, কলঙ্কিনী রাধা এটা কে কে বলছে, এটা কি বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি একটু চেক করে জানাচ্ছি। আচ্ছা, কলঙ্কিনী রাধা, মাদিহা মোয়াপু কলঙ্কিনী রাধা শুনতে চেয়েছেন, আমরা আশা করি দাদা মাদিহা মোয়াপুর এই রিকোয়েস্টটা রাখবেন। ওকে, অবশ্যই অবশ্যই। দাদা আরেকজন কমেন্ট করেছে জায়েদার মাহমুদ, আপনার পঞ্চম গল্পটা পড়েছি, শেষে এসে যে টুইস্টটা না দিলেন, এছাড়া আপনার হরগোলার নামটা শুনেছি। মানে আপনার যে গল্পটা সে কথা বলেছে শেষে টুইস্টটা তার খুবই ভালো লেগেছে, সেটা সে জানিয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পঞ্চম পঞ্চম ব্যাপারটা হচ্ছে ওটা হচ্ছে ভূমি প্রকাশের থেকে আমার প্রথম বই ছিল। এবং পঞ্চম হচ্ছে একমাত্র বই যেটা আমি একবার শেষ করার পরে 6 মাস অথবা 3 থেকে 4 মাস পরে যখন আবার পড়ছি আমার মনে হয়েছে যে লাস্টের টুইস্টটা হয় নাই, লাস্টের টুইস্টটা আরো ভালো করা যায়। এবং একমাত্র বই যেটা আমি লাস্টের 5 প্যারা পুরো চেঞ্জ করে ফেলছিলাম। মানে পুরা মানে মানে পুরো বদলে বদলে গেছিল আর কি। এবং দেখা যাচ্ছে যে ডিসিশনটা মোটামুটি খারাপ নেই, মানুষ লাস্টের টুইস্টটা এখন খুবই পছন্দ করতেছে। হ্যাঁ এখন পছন্দ করছে, এটাই বড়। হ্যাঁ, ধন্যবাদ ওনার কমেন্টের জন্য, ওনাকে ধন্যবাদ। আচ্ছা দাদা, আরো অনেকের অনেকগুলো কমেন্ট আছে, আমি একটু কমেন্ট গুলো জানাচ্ছি। হ্যাঁ, প্রসেনজিৎ রায় দাদা বলেছেন, দাদা চলেন ঘরগোলা থেকে অনুপ্রাণিত করে পাহাড়ে একটা ট্যুর দিয়ে আসি, এত জীবন্ত ছিল বর্ণনা। এই যে দাদা না, আমি কিছু আমি বলার দাদা? আমি যেই বর্ণনাটা দেখছি যেই পাহাড়ের ওখানে আসলে আমরা যেতে পারবো না।
ওখানে আসলে আর্মির কন্ট্রোলে আছে। আমরা কিন্তু মানে রাঙামাটি বলি, খাগড়াছড়ি বলি, বেশ কিছু জায়গা আছে যেখানে আমরা যেতে পারবো না। এবং আমার বর্ণনাটা ওই জায়গারই ছিল যেখানে আমরা আসলে যেতে পারবো না, যেখানে শুধু পাহাড়িরা থাকে। ওখানে যেতে হলে লুকিয়ে চুরিয়ে যেতে হবে, আর্মি ধরলে আবার কান ধরে নিয়ে আসবে আর কি। তো ওই রিস্ক নিয়ে, হ্যাঁ হ্যাঁ, অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার, ওই রিস্ক নিয়ে যদি দাদা আমার যাওয়া যায়। কমেন্ট আছে এখানে, এটা জুয়েল ভাইয়ার কমেন্ট। লেখালেখি নিয়ে একটু বলি, এখন পর্যন্ত আমার কাছে আপনার সেরা লেখা দ্য অনেস্ট অফ স্পাইডার, কিন্তু আর অনেস্ট না, দ্য নেস্ট অফ স্পাইডার। সে অনেস্ট লিখে দিছে আর কি, যা দ্য নেস্ট হবে, নেস্ট। আচ্ছা তো দাদা এখন কি আপনি গান নিয়ে প্রিপারেশন নিচ্ছেন? কি গান? গানের জন্য প্রিপারেশন লাগে নাকি? গান যে কোনো সময় গাওয়া যায়। আচ্ছা দাদা, মাঝখানে একটু বলি, আজকে যে আমাদের প্রশ্ন ছিল তার অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, আর সেটা আসলে লটারি হয়েছে যাদের যাদের সঠিক উত্তর ছিল। সেখান থেকে আজকে আচ্ছা। আমাদের বিজয়ী হচ্ছে মোস্তাহিদ প্রধান, আমাদের আজকের ও বিজয়ী প্রধান। সে যদি চায় আমাদের সঙ্গে লাইভে যুক্ত হতে পারেন এবং আমাদের এই লাইভ আড্ডা আমাদের সঙ্গে থাকতে পারেন। তো আজকের বিজয়ীকে শুভেচ্ছা, আপনার হ্যাঁ, কাছে মুস্তাহিদ। বই চলে যাবে। হ্যাঁ, মুস্তাহিদ প্রধান আমার ও মানে এমনিতে আমাদের কখনো দেখা হয় নাই, কিন্তু ফেসবুকে আমার সাথে খুবই পরিচিত পরিচিত আছে। এবং ও বোধহয় বাংলা কিংবদন্তি দ্বিতীয় যেই কিস্তিটা বের হয়েছে রুদ্র কায়সার এবং জুয়েলের, রুদ্র আর জুয়েলের, ও বোধহয় ওটা নাম লিপিটা করছে, অসাধারণ সুন্দর হয়েছে। মুস্তাহিদ প্রধান, যদি আমি ভুল না করে থাকি, তো আমার যদি মনে থাকে, তো ও করছে, ভালো হয়েছে। কংগ্রেচুলেশন বই জেতার জন্য। আচ্ছা দাদা, নতুন কি কোনো বইয়ের প্রিপারেশন নিচ্ছেন? নিলেও আসলে বইটা কোন জনরার হতে যাচ্ছে? নতুন একটা বই লিখছি, বলা যায় লিখে শেষ করছি। ওটা হচ্ছে থ্যাংক ইউ। ওটা হচ্ছে মানে আমি অনেকদিন থেকেই আমার মানে একটা জিনিস খেয়াল করতেছিলাম যে যে মানে ওই ওপার বাংলার যে সাহিত্য এবং ওই সাহিত্যে যেই মানে গোয়েন্দা চরিত্রগুলি, ওদের কিন্তু প্রত্যেকটা রাইটারের মানে প্রত্যেকটা বড় লেখক হোক, মাঝারি লেখক হোক, ছোট লেখক হোক, মানে রম্য লেখক হোক, যাই হোক, প্রত্যেকজনেরই একটা করে চরিত্র আছে। এবং ওই চরিত্রগুলিতে ওরা হচ্ছে যে ওদের কলকাতা সমসাময়িক সময়টা, কলকাতার বিভিন্ন ঐতিহ্য, কলকাতার বিভিন্ন ঘটনা, জায়গা খুব ভালোভাবে ফুটিয়ে তোলে। তো ওইরকম কোনো ক্যারেক্টার কিন্তু আমরা আমাদের এই এই দিকে আমি এখন পর্যন্ত দেখি নাই। আমরা কিন্তু অনেক মানে গোয়েন্দা গল্প কিন্তু আমাদের লেখে, এবং আমাদের রাইটাররা কিছু কিছু ক্যারেক্টার তৈরি করতেছেন। তবে আমাদের লেখকদের মানে চেষ্টা তো অবশ্যই ভালো, কিন্তু ওইটার ভিতরে শুধু গল্পটাই প্রাধান্য পায়। আমি যতগুলি বই পড়ছি আমাদের এই দিকের বাংলাদেশের লেখকদের, গল্পটা প্রাধান্য পায়, গল্প অনেক ভালো হয়, রহস্য অনেক জমাট বাঁধে। কিন্তু ওই যে বললাম যে পারিপার্শ্বিক যে অবস্থাটা, আমাদের দেশের অবস্থা, কৃষ্টি, সংস্কৃতি, খাবার দাবার, আমাদের সামাজিক অবস্থা, ওই জিনিসটা কিন্তু উঠে আসে না। যেটা উঠে আসতে হচ্ছে ওই ওদের জন্য আসলে শুধু জমাট বাঁধা রহস্য দিয়ে একটা চরিত্র জীবন্ত হয়ে ওঠে না। ওই চরিত্র জীবন্ত হইতে হলে এইসব জিনিস লাগে। তখন তো ওই পারিপার্শ্বিক অবস্থা, তখন চরিত্রটাকে জীবন্ত লাগে, মনে হয় আমাদের একটা চরিত্র। তো ওই চিন্তা থেকে আমি অনেক অনেক চিন্তা ভাবনা করে, অনেক ইয়ে করে আমি একটা নতুন আমার একটা সিরিজ ইনক্লুড করাতে যাচ্ছি। এবং ওই সিরিজের প্রথম বইটা লিখে শেষ করেছি আর কি এখানে। তো ওটা হচ্ছে যে আমার চরিত্রটার নাম বলে দেই, সবাই একটু জেনে রাখুক। চরিত্রটার নাম হচ্ছে ঈশান রায়। ঈশান রায়, হ্যাঁ, ঈশান রায়, সে হচ্ছে 26-27 বছরের 27-28 বছরের একটা ছেলে। সে হচ্ছে অ্যাজ এ গোয়েন্দা তার ক্যারিয়ারটা শুরু করে আর কি এইভাবে। তো অনেক নাটকীয়তা আছে, আমাদের আমাদের সমাজের অনেক ব্যাপার স্যাপার উঠে আসবে। আশা করি জিনিসটা মানে পাঠক খুবই ভালোভাবে গ্রহণ করবেন আর কি। হ্যাঁ দাদা, আমরা আসলে অপেক্ষায় থাকলাম। তো দাদা একটা গান হবে নাকি? অবশ্যই, কলঙ্কিনী রাধা। দাঁড়াও, আমি আমার গিটারটা নিয়ে নিই। জি জি। শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। তো আমরা প্রথমে ওই যে মোমের অনুরোধটাই রেখে ফেলি, ঠিক আছে দাদা। তাড়াতাড়ি হয়ে যায়, কলঙ্কিনী রাধা।
কি ও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আছে কানুহা রামজাদা মাই তুই জলে না যাইও। ও কি ও কলঙ্কিনী রাধা, একটু কাছে আসলে ভালো হয়, মাঝে মাঝে সাউন্ডটা চলে যাচ্ছে। কদম ডালে বসিয়া আছেন কানুহা রামজাদা মাই তুই জলে না যাইও। মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও, মা তুই জলে না যাইও। কলসিতে জল নাই যমুনা বড় দূর, কলসিতে জল নাই যমুনা বড় দূর, হাঁটিতে না পারে রাধা, হাঁটিতে না পারে রাধা, পায়েতে নূপুর মাই তুই জলে না যাইও। বুঝছো, এখানে রাধার সখী রাধাকে যমুনাতে যেতে নিষেধ করতেছে, বলতেছে জল আনতে যাইও না, জল আনতে গেলে ঝামেলা হবে। তখন রাধা কি উত্তর দিছে শোনো, আমার মাথার বেনি এমনি রবে চুল ভেজাবো না, আমার মাথার বেনি এমনি রবে চুল ভেজাবো না, চুল ভেজাবো না, না 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 বেনি ভেজাবো না, চুল ভেজাবো না, না গুরি বেনি ভেজাবো না, মাথার বেনি এমনি রবে চুল ভেজাবো না, আমার মাথার বেনি এমনি রবে চুল ভেজাবো না। যাক, রাধা শেষ পর্যন্ত চুল ভিজাইছিল কিনা আমরা জানি না। তো এটাই তো, গান গেয়ে দিলাম, অনুরোধ রেখে দিলাম, সমস্যা নাই। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা। আর আরেকটা ব্যাপার বলে রাখি দাদা, এটা যাতে মানে একটা মাত্র গানে সীমিত না থাকে, আমাদের হাতে সময় আছে, আমরা আড্ডা দিব এবং আরো গান শুনতে চাই। হ্যাঁ, না আমি তো বলছি যে শুধু 1 ঘন্টার ভিতরে আমরা আমাদেরকে বেঁধে রাখবো না। যদি আমাদের দর্শক মানে যারা আমাদের ভিউয়ার আছেন ওনারা যদি চায়, তো আমাদের এনার্জি লেভেল প্রচুর, আমাদের এনার্জি লেভেল প্রচুর আছে, সমস্যা নেই। আর দাদা আপনার গান মানে আমরা সবাই শুনতে চাই, আপনি যতবার লাইভ হয়েছেন, আমরা নিজেরাও অনেকবার আপনাকে জোর করে লাইভে এনেছি যে দাদা আমাদেরকে গান শোনান। না, আমিও নিজে থেকে আসছি কয়েকবার, কারণ আমার গান গাইতে ভালো লাগে। আর প্রথম আসলে এত মানে এই যে ঘরে বন্দি থেকে এত বিরক্ত লাগতো, চাইতাম সবার সাথে একটু আড্ডা টাড্ডা দিই, গান টান করি, ওই থেকে আসা আর কি লাইভ। হ্যাঁ আসলে এই আড্ডাটাকে আর এখন নতুন পরিসরে আনা বিভু প্রকাশের এই আলাপচারিতার মাধ্যমে আমরা আড্ডা দিব, আর হচ্ছে আমাদের সবাই ভালো করার চেষ্টা করব। তো দাদা, লেখালেখির ক্ষেত্রে অনুপ্রেরণা কে যোগায়? এটা লেখকদের মধ্যে এবং ফ্যামিলি পার্সোনাল লাইফে? আমার ফ্যামিলি, আসলে ফ্যামিলি বলতে তো আমার আগে ছিল একটা পার্ট অফ ফ্যামিলি, এখন তো 2টা পার্ট হয়ে গেছে, যেহেতু আমি বিয়ে করছি এবং এখন আমি একটা মেয়ের বাবা। সো আমার হচ্ছে যে আমার বাবা মার কথা যদি বলি, ওনারা কখনো মানে ছোটবেলা থেকে আমাকে শুধু যদি মানে একটা জিনিস শুধু বলছে যে নষ্ট হয়ে যায়ও না, আমাকে শুধু একটা কথাই বলছে যে বাবা তুমি নষ্ট হয়ে যাও না, নষ্ট হয়ে না গিয়ে তুমি তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারো, গান নাচ যা ইচ্ছা, লেখালেখি সেই যা আছে সবকিছু তুমি করতে পারবা, কিন্তু যেহেতু নষ্ট পথে যাও না, খালি একটু আমাদের কথা শুনো। তো আমি মনে করি যে
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটাই অনেক বড় একটা অনুপ্রেরণা, যে এই স্বাধীনতাটা দেওয়া, যে ছোটবেলা থেকে নিজের সন্তানকে যে তুমি তোমার মতো করে তোমার ইচ্ছে মতো চলো, অথবা তোমার ইয়ে করে দেখো, আমরা কখনো তোমাকে কিছু করব না, এটা আমার ফ্যামিলি থেকে অনেক বড় অনুপ্রেরণা। আর আমার নতুন যে ফ্যামিলিটা এখন আসছে, যে আমার যে অর্ধাঙ্গিনী এবং হচ্ছে যে আমার মেয়ে তো এখনো কথা বলতে পারে না, তবে মেয়ে আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা আমার লাইফের জন্য। আর আমার অর্ধাঙ্গিনীও গত 1 বছরে আমার লেখালেখি নিয়ে তেমন কোনো অভিযোগ করে নাই, এবং মোটামুটি সেও ভালোই সমালোচনা করে, শুধু বলছে যে আমার বই পড়ে নাকি ওনার তেমন ভালো লাগে না। বাংলার স্টুডেন্ট তো অনেক অনেক ভালো ভালো বই পড়ছে, তো বলছে যে আমার বই পড়া এখনো আপ টু দা মার্ক না, আরো ভালো লিখতে হবে। তো এটা অনেক বড় তার মানে অনুপ্রেরণা। আমার সামনে যদি আরো ভালো করতে পারেন সেটার জন্য ইন্সপায়ার করছে। হ্যাঁ হ্যাঁ, এটাও আমি একটা অনুপ্রেরণা হিসেবেই নিচ্ছি। কি রে ভাই, আমি যদি লেখা আমার বউরই সন্তুষ্ট করতে না পারি, পাঠক কেমনে সন্তুষ্ট হবে? তো হ্যাঁ, এটা আমার জন্য একটা অনুপ্রেরণা বলতে গেলে। আর আর লেখকদের মধ্যে হচ্ছে যে, হ্যাঁ, লেখকদের মধ্যে অনুপ্রেরণাটা সবচেয়ে বেশি যোগায় আসলে অনেক লেখক বলতে কি, আমি যেসব লেখকের জীবনী পড়েছি, আহ মানে লেখকরা এত কষ্টের মধ্যে, এত অভাবের মধ্যে, এত কিছুর মধ্যেও কিন্তু তারা একটা জিনিস ছাড়েন নাই, তারা তাদের কলমটা কখনো ছাড়েন নাই। এই জিনিস কোনো সাহিত্যকর্ম না। সাহিত্যকর্ম তো আসলে এটা আমাদের ধর্মের হিসেবে হচ্ছে মা সরস্বতীর দান। মা সরস্বতী যদি মাথায় দেন তো ওটা কলমে বেরিয়ে আসবে। কিন্তু মানুষের যেটা একমাত্র নিজস্ব ব্যাপার, ওটা হচ্ছে দৃঢ়তা, ওটা হচ্ছে নিজের ইচ্ছা শক্তি। ওই জিনিসটা কিন্তু ঈশ্বর নিয়ন্ত্রণ করেন না, ওটা মানুষ নিয়ন্ত্রণ করে। তো ওইসব লোকজন যে ওই ইচ্ছা শক্তিটা ধরে রেখেছেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো, জীবনানন্দ দাশের কথা বলবো, অথবা আরো লেখকরা আছেন যারা হচ্ছে যে জীবনের নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও তাদের কলমকে থামতে দেননি। ওইটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা আর কি, ইন্সপিরেশন যদি বলা আর যায়। দাদা এখন যদি তো আমাদের মানে লেখকদের ক্ষেত্রে এটা করি। আমাদের শুনতে পাই নাই। এখন যদি আমাদের নিজেদের রাইটারদের মধ্যে বলি, আমাদের আপনার আশেপাশে যারা লিখছেন সেসব লেখকদের মধ্যে কেউ ইন্সপায়ার করে কিনা, এমন কেউ কি আছে? হ্যাঁ, আসলে আমাদের একটা জিনিস আমাকে খুবই ইন্সপায়ার করে এখনকার, মানে আমাদের যে সময়টা আছে, অথবা যে এটা আছে, আমরা আসলে যেই রেটে চিন্তা করছিলাম যে আমাদের সাহিত্যের জগৎটা শূন্য হয়ে যাবে, আমাদের সাহিত্যের জগৎ থেকে মানুষ আসলে মুখ ফিরিয়ে নিবে, ওই ওই রেটে আসলে জিনিসটা, ওই ডিক্লাইনটা হয় নাই। এবং বেশ কিছু তরুণ এবং হচ্ছে যে মানে সাহিত্যিক বলবো, লেখক বলবো, তারা শুরু করতেছে, বিভিন্ন ক্ষেত্রে লিখতেছে। তবে এক্ষেত্রে আমার বেশ কিছু কথা আছে, যেটা হচ্ছে যে কিছু কিছু ব্যাপার, তবে হ্যাঁ, ওটা হয়তো এখানে অপ্রাসঙ্গিক, ওটা আমি নাই বলি। কিন্তু হ্যাঁ, এই যে তরুণরা এই প্রতিকূল সময়েও, মানে আমরা তো এখন একটা আসলে দিন বদলের ভিতরে আছি। যদি আমরা টেকনোলজির কথা চিন্তা করি, তাহলে এই টেকনোলজি হিসেবে কিন্তু আমরা একটা দিন বদলের ভিতরে আছি। আমাদের এখন আর অত সময় নাই, আমাদের এখন আর অত চিন্তা ভাবনা করার, যেটা হচ্ছে যে আমাদের যে ভাবনাটা নাই, চিন্তা ভাবনা করার যে মানসিকতাটা নাই। তো ওই সময়ও যে এত তরুণ লেখকরা আসতেছেন, ওরা লেখার চেষ্টা করতেছেন, তো এই জিনিসটা আমাকে অনেক ইন্সপায়ার করে, যে না, আমি একা না, আমরা অনেকেই স্বপ্ন দেখতেছি। এই জিনিসটা আমাকে অনেক ইন্সপায়ার করে। তবে একটা জিনিস আমি বলবো, যে আমাদের দাদা সাহিত্য। হুম, হুম। আচ্ছা, মাঝখানে শুনতে পাচ্ছিলাম না দাদা, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, একটা না আসলে দুইটা। আমি কি সারপ্রাইজ অ্যাড করি? হ্যাঁ, সারপ্রাইজ? আচ্ছা, প্রথম সারপ্রাইজ। হায় হায়, কি অবস্থা! এবং এটা কখন দ্বিতীয় করছো? সারপ্রাইজ, আড্ডা জমাতে চাচ্ছি না। এটা এটা কার বুদ্ধি ছিল? তো দাদা, হ্যাঁ, এটা কি কার অবস্থা? বুদ্ধি ছিল? হ্যাঁ, এটা এ হচ্ছে রুদ্র, আমাদের হেনা আপুর আর মাদিহা মৌ আপুর বুদ্ধি। এটা আসলে একটা সারপ্রাইজ ছিল। হ্যাঁ, রুদ্র রুদ্র ভাইয়া ভাইয়া কেমন কেমন আছেন? আছেন? এ রুদ্র, মাইক মিউট মিউট কর, মাইক আনমিউট কর।
হ্যালো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জাকির ভাই কল দিচ্ছিল, সমস্যা এখানে। কি খবর বৌদি? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো ভাইয়া? আরে আপনি করে হিনা বলো আপু তোমার কেমন আছে? এবারের সিনিয়র। আড্ডা চালু হতে যাবে। আপনি করে বলো তোমার সিনিয়র রুদ্র। সমস্যা সিনিয়র নাই, যে জুনিয়র কোনো দাদা সমস্যা নেই। তো আটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা আড্ডাটা কেন এভাবে মানে সবাই থেমে থেমে যাচ্ছে কেন? এখন না, 4 জন আমি তো আছি, আরো জনকে সাথে হবে। বৌদি, আমি তো আপনার কাছে আমি কি তো রিং? সারপ্রাইজ। হ্যাঁ বলো আপু। আমরা তো দাদাকে একটা সারপ্রাইজ দিতে পারলাম। এইবার হচ্ছে বৌদির কাছে যেটা প্রশ্ন, দাদাকে নিয়ে মজার কোনো স্মৃতি আছে যেটা আমরা এখন সবার সামনে জানতে পারি? মজার কোনো? মজার কোনো স্মৃতি দাদাকে নিয়ে আছে? মজার কোনো স্মৃতি থাকার কথা না। হ্যাঁ হ্যাঁ এ হ্যাঁ, বু- আছে একটা। এ এখন বুঝে শুনে বলবো? বইলো, বুঝে শুনে বইলো। আসলে আমরা বিয়ের পর কক্সবাজার যাই আর কি। বৌদির বুঝে শুনে বলতে হবে। আছে। হ্যাঁ বলো বলো। বলো। হ্যাঁ আমরা আসলে বিয়ের পর কক্সবাজার যাই। তো যাওয়ার পরেই ওনার মানে খুব ইচ্ছা হয়েছে যে তখনই সমুদ্রে নামবে। আচ্ছা ঠিক আছে যাব। তা আমি বলতেছি যে জুতা পরে যাই। না না, জুতার কি দরকার, জুতা ছাড়াই যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাতেও হ্যাঁ হ্যাঁ মিলাইলাম, ঠিক আছে জুতা ছাড়াই যাই। মাত্র বালিতে পা দিলাম, তারপরে যা হয়েছে মানে এত গরম বালি, ওইখানে এক মুহূর্তে দাঁড়ানোর কোনো উপায় ছিল না। আর উনি মানে দুইজনই কি করবো বুঝতে পারতেছি না, পানিতে যেতে পারতেছি না, উপরে আসতে পারতেছি না। পরে অনেক কষ্ট করে আসতে হইলো, আবার আসছি রুমে, আবার এসে জুতা পরে তারপরে আবার যাইতে হইছে। এটাই হচ্ছে আমার এখনো মনে আছে এই স্মৃতিটা, আমি আর কখনো ভুলবো না আর কি। আসলে দাদা সমুদ্র দেখলে আসলে এরকম করে কেন রাখো? হ্যাঁ, না মানে অবাক লাগছে যে সে কি করে বলে যে এত গরমের মধ্যে বালি এত গরম হয়ে আছে তারপরে সে জুতা ছাড়াই যাবে। আশ্চর্য ব্যাপার। আসলে আমি কি বালি বিশেষজ্ঞ না। বৌদি একটু বেশি রোমান্টিক হতে চেয়েছিল। হ্যাঁ বুঝি নাই। না, আমি বেশি দাদা একটু রোমাঞ্চিত বেশি হয়ে গেছি। রোমান্টিক হতে চেয়েছিল। হ্যাঁ স্বাভাবিক হ্যাঁ ব্যাপার হ্যাঁ। ভাই। প্রথমবার হানিমুনে গেছি, আর কখনো যাইতে পারি কিনা না পারি হানিমুনে বলা তো যায় না। আপনার বিয়েতে তো আমি ছিলাম, ওই মানে সারাদিন না খেয়ে থেকে শ্বাস করে মেরে বিয়ে করা ভাই। আমি বলে ভাই সেকেন্ড টাইম চিনতে পারতাম না, এত কষ্ট বিয়ে করা। আবার আপনি চিন্তা করেন আরেকবার হানিমুন, কি কি অবস্থা, আপনার এনার্জি আছে। বৌদি, আমাদের রাজকন্যা কেমন আছে? হ্যাঁ আমাদের রাজকন্যা আজকে একটু সকাল থেকে কেমন জানি করতেছে, শরীরটা বেশ ভালো যাচ্ছে না। কি হয়েছে? তো আছে এখন। ও হচ্ছে মানে জ্বরও বোঝা যাচ্ছে না, কেমন কেমন জানি ইয়ে করতেছে আর কি। গরম এখন কি পড়তেছে তো ঘুমায়? অনেক, তাই তাই মনে হয় গরম পড়তেছে তো ওই জন্য আর কি। খেয়াল রাখবেন, ওরও খেয়াল রাখবেন, আপনার নিজেও খেয়াল রাখবেন। হ্যাঁ তোমরা সবাই প্রে করো ওর জন্য, ছোট তো। অবশ্যই অবশ্যই। আর আমরা একদিন আবার যাব এবং আপনার হাতে রান্না আবার খাবো। সে অপেক্ষায় থাকলাম, সবকিছু আবার থাক স্বাভাবিক হোক। থাক থাক, আমার মা রান্না করে দিবে না, সমস্যা নাই, থাক। এভাবে বলতে হয় না সবার সামনে। আচ্ছা আমি লিভ নিয়ে নিস নাকি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ শুনতেছি। রুদ্র ভাই, রুদ্র ভাইয়া কেমন আছেন? হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? হ্যালো। হ্যালো, নেটে ডিস্টার্ব বোধ হয়। হ্যাঁ, একটু প্রবলেম আমি শুনতে হচ্ছে। পাচ্ছি। হুম।
ঠিক আছে, সবাই এইভাবে রয়েছে কেন? কি রে ভাই, কেউ কি সবার কি নেট? দিবাকর দা এবং বৌদি, হ্যাঁ আপনাদের একটা শুনছি। duet গান করতে আছে। সবাই পাঠকরা খুশি হয়ে যাবে আপনারা যদি একটা ডুয়েট গান করেন। আমার আচ্ছা, মেয়ে ঘুম আমাদের থেকে উঠে গেছে, এই তুমি যাও তো। শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওর এখন গিয়ে ওরে সামলাইতে হবে। এখন আর ডুয়েট গাইতে পারবেন না। দাদা, আপনি তো একটা গান টান বোধহয় গাইছেন অলরেডি। আমি ছিলাম না, কারণ আমার নেট অফ ছিল। নেট কি করে চলে গেছে, আমি ভাবছি তার মানে আরেকটা গান আপনার হয়ে ছবি যায়। আঁকা, নাচ গান এগুলোর কি খবর? ওই পার্টগুলো এখন আসেনি। একটা গান গাইছি রুদ্র আমি, বুঝছো? আপনার ছবি আঁকার কি অবস্থা? এই ছবি টবি ডিস্টার্ব করতেছে কেন? না, ছবি আঁকা তো এটা তো মনে কর যে ফ্লোতে লিখে লাইছিলাম। যাক, আমি অনেকদিন আপনার বাসায় যাই না তো, আর আপনার ছবির বিশ্লেষণ মানে অনেক দামি দামি শিল্পকর্ম যেগুলো আসলে এইভাবে ক্রিটিকরা না দেখলে বলতে পারবেন। শোন, না শোন রুদ্র, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর্ট, বুঝছো? আমি যে ছবিগুলি আঁকি ওগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর্ট, এগুলি সবাই বুঝে না আসলে কি আঁকছি, কি আঁকতে চাচ্ছি, এটা সবাই বুঝার মতো ব্যাপার না এটা। হ্যাঁ, abstract নেই, একটা সুবিধা। দাদা কিন্তু অনেক ভালো এটা ছবি। ওই যে সুবিধা পেয়েছি। জানিস কাহিনী, আমি একবার ওনার বাসায় গেছি, বুঝছিস তো? ওনার বাসায় একটা হোয়াইট বোর্ড টানানো আছে বিশাল আকার। তো হোয়াইট বোর্ডের মধ্যে গিয়ে দেখি সমান্তরাল দুটো রেখা, আমি ভাবছি জ্যামিতি করতেছিল বোধহয় মনে কারণে, দুটোর পাশাপাশি সমান্তরাল সরল রেখা। তো যাই হোক, কিন্তু তারপরে দেখি পাশে আমার মানে লম্বা কিছু দাগ, আমার কেমন কেমন দাগা দেয় কাটার মতো ছিল। কিন্তু ওই সমান্তরাল দাগের মাঝখানে কিছু একটা পড়ে আছে কালো রঙের, বুঝছিস? রাস্তার মধ্যে থাকে না, পরে বিভিন্ন ধরনের ধরে নে কুকুর টুকুর ইয়ে করে। আচ্ছা, ভাই তোমার জন্য একটা প্রশ্ন। তিনি গোপ মুখে মেয়ে আমার উত্তরটা জানতে গোপ চাই আমরা। না, আমার গোপ তুমি তামিল হিরো হইছো, তুমি তামিল হিরো হইছো না? আরেকটা প্রশ্ন এবং আরেকটা কমেন্ট লিখবার জন্য। হ্যাঁ, রুদ্র, তুই তো হিট। আমি এই তুই হেডফোন খুলে ফেলে ডাইরেক্ট কথা বল, হেডফোনে ডিস্টার্ব। আমার ইয়া আছে, ওয়েব ক্যামেরা আছে। হ্যাঁ হ্যাঁ, তোর নেটে ঝামেলা, মোবাইল থেকে আয়। মোবাইল থেকে কানেক্ট করতে টাইম লাগে। এটা এতক্ষণ ভালো ছিল, বুঝলাম না এটা আমরা করতেছি না। দাদা আরেকটা গান হবে নাকি? হ্যাঁ, হইতে তো অসুবিধা নাই। কে কারো কোনো রিকোয়েস্ট আছে? রিকোয়েস্ট ছাড়া আজকে কোনো গান হবে না। দাদা আমার রিকোয়েস্ট দাদা, যে কোনো একটা গান শুনে ফেলেন। আপনার সব গান আমার খুব পছন্দ, এটা আমি সবসময় বলি, সব আড্ডাতেই বলি। তোমার রিকোয়েস্ট কি? দাদা আমার যে কোনো গান বলে চলবে, আপনার সব গান আমার পছন্দ। সব তাই নাকি? আড্ডাতেই দেখছেন, আপনি হতমুগ্ধের মতো আপনার গান শুনছেন। ওকে, তোমার একটা খুব পছন্দের একটা গান করতেছি, দাঁড়াও। তোমার একটা পছন্দের গান করতেছি। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো, জ্যোৎস্না কারে মাখো, কারু কোণে পড়ো ছড়িয়া।
ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমে পড়িয়া ইন্দুবালা গো ইন্দুবালা গো। মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে। মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে। ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমে পড়িয়া ইন্দুবালা গো ইন্দুবালা গো। স্মৃতির ডালে সুখের পক্ষী ঘুঙুর কইরা নাচে, অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে। স্মৃতির ডালে সুখের পক্ষী ঘুঙুর কইরা নাচে, অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে। ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমে পড়িয়া ইন্দুবালা গো ইন্দুবালা গো। থ্যাংক ইউ দাদা। রুদ্র হ্যাঁ ভাই এটা আমি। এই রুদ্র তুই তো আবার মিউট। গান গাচ্ছিলেন তো তাই মিউট করে সাউন্ড না চুপ থাকলে আড্ডা কিভাবে হবে? না ঠিক আছে। তো রুদ্র তুমি তো আমার ইয়ার কথা বললা, এখন তোমার লেখালেখির কি অবস্থা? আমার কিন্তু কথা শেষ হয় নাই তখন, আমি কিন্তু বলি না এই সমস্ত লেখার মাঝখানে কি ছিল। থাক ওইটা ওইটা বলার দরকার নাই। মানে মানুষ যেটা পারে না না সমান্তরাল রেখার মাঝখানে বুঝি যে ইয়ার মতো গরু গোবরের মতো পড়ে আছে। আমি জিজ্ঞেসছিলাম দাদা এটা কি, দাদা বলতেছে এটা হচ্ছে গাড়ি, আর ওই সমান্তরাল রেখার হচ্ছে রাস্তা। রুদ্র ভাই এই এই তুই লিভ কর, তোর ডিস্টার্ব করতেছে। ধরে কইলে মোবাইল থেকে ডাইরেক্ট আয়, মোবাইল থেকে আয়। আমি মোবাইলেই তো আছি। তাহলে হেডফোন খোল, হেডফোন খোল। এখন হেডফোন খুইলা মোবাইল থেকে। এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। কথা বল। তারপর লেখালেখি কি অবস্থা আপনার? রুদ্র ভাই দিবাকর দাদার কাছে তোমার কোনো প্রশ্ন নাই? রুদ্র কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, তোমাকে প্রশ্ন করার জায়গা দেওয়া হয়েছে। ও আচ্ছা, প্রশ্ন একটাই, প্রশ্ন হচ্ছে আপনি অসুখ খাবার লিখতেছেন কবে? তোর তো অনেক ডিস্টার্ব, রিপিট হইতেছে, তুই অফ যা। হ্যাঁ হ্যাঁ বলো। মানে এই যে সবার প্রশ্ন ছিল আপনি শুকায় যাচ্ছেন, আমার মনে হচ্ছে আপনি আসলে শুকায় যাচ্ছেন। কি কও, তোমার মুখে ফুল চন্দন পড়ুক? এটার কারণ কি? সবাই খেয়ে এখন বাসায় থেকে সবাই মনে হচ্ছে স্বাস্থ্য ভালো হচ্ছে, না আপনার এরকম অবস্থার কারণ কি?
না, একটা কারণ হইতে পারে যে আমি এখন মানে ২ বেলা খাই আরকি। আমার যে রুমমেট আছে সে রোজা রাখে। সো সুতরাং তার জন্য হচ্ছে ইফতারি আমাদের বানাইতে হয় যেহেতু বুয়া আসে না আর সেহরি রান্না করতে হয়। তো দুপুরবেলা তো নিজের একা, একা রান্না করতে হবে। এজন্য আমি আর দুপুরে খাই না। আমি শুধু সেহরি খাই আর ইফতার খাই। এটা একটা কাহিনী হইতে পারে। তবে সেহরিতে যেই খাওয়া খাই আমি, মোটা চিকন হওয়ার কোনো সম্ভাবনা নাই। না, ওরা অনেকেই জানতে চাচ্ছিল, এই প্রশ্নটা অনেকের ছিল। আর আমারও মনে হচ্ছিল যে আসলে একটু মানে শুকিয়ে গেছেন বা ফেসে একটা চিন্তিত ভাব। না, ওরকম কিছু না। শুকাই নাই মনে হয়। চুল বড়র কারণে হয়তো মুখ ছোট, ছোট লাগতেছে, এটা হইতে পারে। আচ্ছা। তাছাড়া দাদা এখন যদি আমরা মানে লেখালেখি নিয়ে যদি আরো কিছু জানতে চাই, বর্তমানে যে রাইটাররা আছে, যারা হুম। বর্তমানে লিখছেন, তাদের মধ্যে আপনার ফেভারিট কেউ, পছন্দের কেউ, যার লেখা আপনার খুব বেশি ভালো লাগে? এমন কেউ আছে? হ্যাঁ, শুরুতেই তো যদি আমি বলি যে ওবায়দ হক ভাই আছেন। ওবায়দ হক ভাই খুবই প্রমিজিং। মানে উনি ওনার ভিতরে একটা আছে যে সম্ভাবনা আছে যে উনি একটা আলাদা আহ, যেটা বলে আমরা বলি যে আলাদা একটা জগৎ সৃষ্টি করা, যেই ওনারই একান্ত নিজস্ব কোনো অনুসরণ অনুকরণ এইসব কিছু নাই। আলাদা একটা জগৎ উনি আশা করি উনি সৃষ্টি করতে পারবেন। উনার ওই রাস্তাটা খুবই প্রশস্ত দেখা যাচ্ছে। ওবায়দ হক ভাই আছেন। যদি ওনার সবগুলি উপন্যাস আমার এখনো পড়া হয় নাই, কিন্তু আমার যতটুকু পড়া মানে পড়া হয়েছে জলেশ্বরী, তারপর হচ্ছে গিয়ে নীল পাহাড়, তো আমার মনে হয়েছে যে উনি পারবেন। ওনার একটা আলাদা জগৎ, ওনার একটা আলাদা ইয়ে create করতে। আর আমি যেহেতু থ্রিলার নিয়ে লিখি, তো থ্রিলারের জগতে হচ্ছে যে আহ, বেশ কিছু রাইটার আছেন। বলতে গেলে রবিন জামান খান ভাই আছেন, শরীফুল হাসান ভাই আছেন। ওনারা খুবই ভালো করতেছেন। নাজিমউদ্দিন ভাই আছেন, উনিও অনেক ভালো করতেছেন। তবে আমি একটা জিনিস অ্যাড করতে চাই হচ্ছে যে আহ, মহাভারত থেকে আর কি, মহাভারত থেকে একটা জিনিস অ্যাড করতে চাই। এটা আসলে অনেকে উপদেশ হিসেবে নিয়ে নিবে, উপদেশ না, এটা জাস্ট আমার মতামত আর কি। ওইটা হচ্ছে যে আহ যুধিষ্ঠিরকে যক্ষ জিজ্ঞেস করছিল আর কি, যক্ষ ওই মহাভারতের একটা কাহিনীতে যুধিষ্ঠিরকে যক্ষ জিজ্ঞেস করছিল যে যুধিষ্ঠির মানে ঘটনাটা এমন ছিল যে যুধিষ্ঠির যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে ওই যে তার ৪ ভাইয়ের প্রাণ সে ফিরিয়ে দিবে। যক্ষ তার ৪ ভাইকে মেরে ফেলছিল। তো যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করছে যে যুধিষ্ঠির বলো পাপ কি? পাপ। তো যুধিষ্ঠির উত্তর দিছে যে আত্মবিস্মরণই পাপ। মানে আমি যদি নিজেকে ভুলে যাই, আত্মবিস্মরণ যদি আমার ঘটে, নিজের নিজের চরিত্র নিজের স্বকীয়তা ওইটা যদি ভুলে যাই, ওইটাই হচ্ছে পাপ। আর যেটা হচ্ছে যে স্বধর্ম, আমাদের যেটা স্বধর্ম আছে, স্বধর্মে নিধনং শ্রেয় আর পরধর্ম ভয়াবহ। মানে স্বধর্মে মরে যাওয়াও ভালো, পরধর্ম ইয়ে করার চেয়ে স্বধর্মে মরে যাওয়াও ভালো। তো আমি এখন যে জিনিসটা আমাদের যে জিনিসটা হচ্ছে, আমি যেটা মনে করি আর কি, যে আমরা অনেক কিছু মানে আমরা অনুসরণ করে অনেক কিছু লিখতেছি। আহ, যেটা হচ্ছে যে আমাদের অবশ্যই আমাদের সাহিত্যকে একটা দিক দিয়ে এটা সমৃদ্ধ করতেছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে সমৃদ্ধ করতে গিয়ে আমরা রেস্টুরেন্টে প্রচুর আইটেম বাড়ায় ফেলতেছি, কিন্তু স্বাদ আমাদের অত ভালো হচ্ছে না। আমাদের আইটেম বাড়তেছে কিন্তু স্বাদ অতটা গভীরে আমরা যেতে পারতেছি না, আমরা অতটা মাস্টারিং করতে পারতেছি না আমাদের ডিশ গুলোতে। সুতরাং আমি আমার মানে যারা লিখতেছে তারা অবশ্যই অনেক ভালো করতেছে, তাদের চেষ্টা ডেডিকেশনের কোনো ইয়ে নেই। তবে আমার যেটা মনে হয় হচ্ছে আমরা একটু ভুল পথে আছি, আমাদের এই পথটা একটু সঠিক করতে হবে। আমাদের ওই যে আইটেম গুলি যতটা না বাড়ায়া আমাদের যে আইটেম গুলি আছে ওই আইটেম গুলি আমরা, হ্যাঁ কিছু কিছু আইটেম আমরা যোগ করব। ওই আইটেম গুলিতে আমরা আসলে ইয়ে করার চেষ্টা করব, যে আমরা স্বাদের ব্যাপারটাতে চেষ্টা করব স্বাদ বাড়ানোর জন্য। আসলে যদি আমি আরেকটা উদাহরণ দেই যে ক্রিকেট খেলা থেকে, যে একটা ব্যাটসম্যানের বেসিক হচ্ছে কাভার ড্রাইভ। এখন যেই ব্যাটসম্যান কাভার ড্রাইভ জানে না সেই ব্যাটসম্যান যদি স্কুপ প্যাডেল, তোমার হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে, যে একটা ব্যাটসম্যান কাভার ড্রাইভই পারে না, এটা হচ্ছে বেসিক শট, সেই ব্যাটসম্যান চলে গেল রিভার্স সুইপ খেলতে। হ্যাঁ, সেই ব্যাটসম্যান চলে গেল রিভার্স সুইপ খেলতে, স্কুপ প্যাডেল খেলতে, তো এটা একটু হাস্যকর হয়ে যায় আর কি ব্যাপারটা। তো আমি যেটা বলবো যে আমরা আসলে কাভার ড্রাইভটা ঠিক রেখে তারপরে হচ্ছে যে আমরা বাকিটা করি আর কি। এমনিতে আমার প্রমিসিং, আমার থ্রিলার সাহিত্যে আমরা অনেক এগিয়ে যাব এবং এমনিতে সাহিত্য আমরা অনেক এগিয়ে যাব, আমার যেটা মনে হয়। আমি আমার সাহিত্যের যে বর্তমানে যে লাইন আপ আছে, যে পাইপলাইন আছে, এটা নিয়ে আমি খুবই খুবই আশাবাদী, খুবই আশাবাদী। রুদ্র ভাই, তোমার কিছু বলার আছে দাদার উদ্দেশ্যে? আমি তো অনেক কিছু বললে দাদার সাথে ঝগড়া লেগে যায় আমার, আমি আজকে ঝগড়া করবো না। যখন এই যে দাদা একটু আগে বললো যে হ্যাঁ ব্যাটসম্যান কি বললেন যেন রিভার্স সুইপ খেলতে, আচ্ছা যাই হোক, যেটা আমি খেলি নাই
তাই বলে যে আমি ওটা খেলবোই না, এমন তো না কোনো না কথা না। না না, আমি খেলতে মানা করতেছি না, কিন্তু তোমার আগে ভাই স্ট্রেট ড্রাইভ কাভার ড্রাইভটা ঠিক করো তুমি, ওইটা না করে তুমি স্কুপ প্যাডেল কেন খেলতে যাও? এখন ধরেন আপনি যেভাবে বলতেছেন, এমন যদি হয় যে যারা সিরিয়াস সাহিত্য লেখে, এখানে ঝগড়া লাগানো যাবে না কিন্তু রুদ্র ভাই। না না, ঝগড়া রুদ্র, তোমার সাথে এটা নিয়ে আমি বসবো, করোনা যখন শেষ হয়ে যাবে তখন আমরা আবার যখন বসুন্ধরাতে বসবো তখন আমরা বসবো। আজকে কিন্তু মান্টোর জন্মদিন, বুঝছেন দাদা? হ্যাঁ হ্যাঁ, এটা আমি তোর পোস্টটা আমি পড়ছি, এক্সিলেন্ট একটা পোস্ট লিখছিস তুই, ধন্যবাদ। আচ্ছা, যাক, ওর মতো করছেন যে সাহিত্যিক, ধন্যবাদ। ওর মতো সাহিত্যিক দরকার আছে আমাদের, অধিকাংশ আমাদের সাহিত্যিকদেরই হচ্ছে কলিজা গুদ্দা ঠিক মতো নাই, ওরা ছিল পা থেকে মাথা পর্যন্ত কলিজা, এরকম কলিজাওয়ালা সাহিত্যিকের দরকার আছে। আমরা আসলে স্কুলবেলা সাহিত্যিক বলে না, যেটাই বলে না কেন, ওই সময়টা পার করে এসেছি, এই জন্য মানে ওর যে সিচুয়েশনের মধ্যে ছিল সেই সিচুয়েশনে কিন্তু আমরা নেই। আর যে কারণে আমরা এই যে কলিজাওয়ালা বলেন, গুড়দাওয়ালা বলেন, এইসব এ ধরনের সাহিত্যিক আসলে হবে না না আমাদের থেকে। আমাদের যে সময়ে যে আমাদের সময়ে যে ব্যাপারটা আছে, আমাদের সময়ে যে ব্যাপারটা আছে ওইটা নিয়েও তো আমরা তেমন কিছু কাজ করতেছি না। এখনো প্রবলেম। রুদ্রর এখন একটু একটু প্রবলেম আছে অবশ্য। হ্যাঁ হ্যাঁ, না তুমি আড্ডা আগে আমরা ইয়ে করি, আগে বাড়াই। হ্যাঁ, একজন কমেন্ট করেছে রুদ্র ভাইয়ের জন্য। আচ্ছা দাদা, আমরা যেহেতু শেষের দিকে চলে আসছি আমাদের আড্ডার, মানে Okay. যখন স্বাভাবিক সময় ফিরবো আমরা, তখন তো আমরা একদম সময় বাধা নেই, আমরা অনেক অনেক আড্ডা দিব। এখন যেহেতু আমরা শেষের দিকে চলে আসছি, যারা নতুন লিখছে মানে আপনার সঙ্গে পুরো আড্ডার অনেক কিছু থেকে তারা অনেক কিছু জানতে পারবে, বাট শুধুমাত্র যারা নতুন এখন লেখা শুরু করছে বা অনেকেই আছে যারা শুরু করতে চাচ্ছে কিন্তু সাহস করতে পারছে না, তাদের জন্য আসলে আপনার সাজেশন কি থাকতে পারে? আসলে সাজেশনটা আসলে হচ্ছে যে এটা তো আমরা যেই সমস্যাগুলি ফেস করছিলাম অথবা আমরা যেই বাধা বিপত্তিগুলি এড়িয়ে আসছি, আসলে যারা নতুন শুরু করছে ওই হিসাবে কিন্তু আমিও নতুনই শুরু করছি, আমার পুরনো ভাবার কিছু নাই, কারণ আমার হিসাবে হচ্ছে একজন লেখকের ক্যারিয়ার 35-এর আগে শুরু হয় না, 35 পর্যন্ত। যদি এখন অনেকে বলবে যে ভাই সুকান্ত তো বাঁচছেই 21 বছর পর্যন্ত, সুকান্ত ভট্টাচার্য কি তাহলে লেখক না? অনেকেই বলবে যে অনেক লেখক তো 35 বছর পর্যন্ত বাঁচে নাই, কিন্তু কথা হচ্ছে যে এটা আমার নিজস্ব চিন্তা ভাবনা। আচ্ছা ঠিক আছে রুদ্র, ঠিক আছে, ওকে, তোমার একটু ডিস্টার্ব, তোমার কথাবার্তা শোনা যাচ্ছে না। তো নতুন নতুন যারা লিখতেছে, আমিও এক ধরনের নতুনই, তো আমি যেভাবে করি ওটাই তাদেরকে আমি বলতে পারি। প্রথম কথা হচ্ছে যে আসলে ভাষার উপর দখলটা থাকতে হবে, প্রথম যেটা আমার অপশন, কারণ ভাষার উপর দখলটা আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু না। কাদের জন্য? যাদের ভাষার উপর দখল আছে তাদের জন্য ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু যে নতুন শুরু করতেছে তার কিন্তু ইম্পর্টেন্ট থাকতে হয়। সে যদি প্রথমে মানে লেখার শুরুতেই একটা লাইন লিখে অথবা লেখার শুরুতেই কিছু যেটা আমরা বলি কিছু শব্দের প্রয়োগ করে পাঠককে একটু বোঝাইলো যে না আমার হাতে কিছু কোয়ালিটি আছে, আপনি পড়তে পারেন, সে এখন এমন একটা শব্দের ব্যবহার করলো যেটা আসলে ওইটার সাথে যায় না, অথবা সে একটা গুরুচণ্ডালী দোষের ওখানে একটা ব্যবহার করে ফেললো, অথবা সে এমন একটা শব্দ ব্যবহার করলো যে শব্দটা আসলে ওই রূপে থাকে না, শব্দটার রূপ আসলে অন্যরকম হওয়া উচিত। তো পাঠক কিন্তু এটা দেখেই বুঝবে যে আসলে এই মানে এটা হয় নাই, যত্ন করে লেখা হয় নাই অথবা কিছু। তো আমি প্রথমে বলবো যে নতুনদের ভাষার উপর কিছু দখলটা জরুরি, আর ভাষার উপর দখল আনার জন্য হচ্ছে আমাদের যে ক্রম মেনে কিছু বই পড়তে হবে, যে আমাদের বাংলা সাহিত্যের আদি থেকে এখন সমসাময়িক পর্যন্ত কিছু বই এটা বেছে বেছে পড়তে হবে, তাহলে ভাষাটার কিভাবে ক্রম বিকাশ হয়েছে এটা বোঝা যাবে এবং নিজের একটা ভাষা তৈরি হবে, এক। আর 2 নাম্বারটা হচ্ছে যে প্রচুর পড়তে হবে বলতে আমি ফিকশন বলতেছি না, এবং আমার হিসেবে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ফিকশন বেশি পড়লে লেখকের ক্ষতি হয়। ফিকশন বেশি পড়লে লেখকের ক্ষতি হয় হচ্ছে তার স্টাইলটা অন্যজনের স্টাইল চলে আসে তার ভিতরে, তার সে কোনো একজনকে গুরু মানা শুরু করে, নিজে শিষ্য হয়ে যায়। শিষ্য কখনো লেখক হইতে পারে না, শিষ্য যার শিষ্যই থাকবে, লেখক হইতে হলে তাকে শিষ্যত্ব থেকে বেরিয়ে আসতে হবে। তো তার যেটা করতে হবে, তার নন ফিকশন প্রচুর পড়তে হবে,
প্রচুর ইনফরমেশন তার ভিতরে থাকতে হবে, তার ভিতরে যেসব তথ্য থাকবে তার লেখায় ওইসব তথ্যের প্রতিফলনই বেরিয়ে আসবে। তার ভিতরে যেসব দর্শন সে চর্চা করবে ওই দর্শনই তার লেখাতে বেরিয়ে আসবে। কেউ যদি রিলিজিয়াস দর্শনগুলি চর্চা করে, কেউ যদি হচ্ছে রিলিজিয়াস গ্রন্থগুলি চর্চা করে, তার লেখায় রিলিজিয়াস ভাব ধারণায় চলে আসবে, তার চরিত্রটা রিলিজিয়াস হবে। কেউ যদি নাস্তিকতা পোষণ করে, দেখা যাবে যে তার চরিত্ররা বিভিন্ন ধর্মের বিভিন্ন ব্যাপারকে কোশ্চেন করতেছে। এখন এটা হচ্ছে লেখক যে সে চিন্তা করবে সে কোন জিনিসকে লিখবে, এবং ওই জিনিসটার যত নন ফিকশনাস ব্যাপারগুলি আছে ওই জিনিসগুলি নিয়ে সে প্রচুর পড়াশোনা করবে। কারণ একটাই জিনিসই মাথায় রাখতে হবে, যত তথ্য মাথার ভেতরে তত তথ্য তোমার কাজে লাগবে লেখার ভিতরে, তথ্যের উপরে কিছুই নেই। একটা যেই জিনিস নিয়ে তুমি লিখতে চাও ওই জিনিস নিয়ে লেখার একটাই উপায় হচ্ছে ওই জিনিস সম্পর্কে তথ্য নাও, তথ্য নাও, তথ্য নাও, ইনফরমেশন, 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 এই ছাড়া আর কোনো উপায় নাই। যত ইনফরমেশন গেদার করবা ততই। তো দুইটা ব্যাপার হচ্ছে, একটা হচ্ছে যে ভাষার উপর দখল থাকতে হবে, আর যে জিনিসটা নিয়ে আমি লিখতে চাই ওই জিনিসটা নিয়ে অ্যাজ ফার অ্যাজ পসিবল আমাদের তথ্য সংগ্রহ করতে হবে। এই দুইটাকে নিলেই আমাদের লেখা অটোমেটিক বেরিয়ে আসবে। থ্যাংক ইউ দাদা। আর দাদা এবার যদি ভূমি নিয়ে কিছু জানতে চাই, সবশেষে যদি ভূমি নিয়ে জানতে চাই, যে ভূমির সঙ্গে কাজ করছেন বা ভূমির শুরু থেকেই আছেন, মানে ভূমি নিয়ে আপনার অনুভূতিটা কেমন? শুধুমাত্র একটা প্রকাশনী বা এখান থেকে আপনার বই আসছে, এই একটা ভালো লাগার জায়গা, সেই জায়গাটা কেমন? আচ্ছা, ভূমি নিয়ে আসলে অন্য ভূমির যারা এখন লিখতেছে, আমাদের যারা ভাই বেড়াদাররা আছি, অন্য সবার থেকে আমার আমার মানে কি বলে প্রতিক্রিয়া বলি, আমার মূল্যায়নটা বলি, এটা একটু আলাদা এবং একটু একটু অন্যরকম হবে। কারণ হচ্ছে আমি যদি জয়নাল ভাইয়ের কথা বলি, তারপর আমি যদি আমাদের শিহান আছে, শিহানুল ইসলাম, তারপর মাধিয়া মৌ আছে, তারপরে হচ্ছে যে আরো রাইটারের ভিতরে আছে হচ্ছে হিমেল ছিল, তারপরে ওই যে আর প্রথমবারে তো ওই অনেকেরই বই বেরোলো মাহমুদুল হাসান, তো এরকম সবারই প্রায় হচ্ছে যে সোনালী ছিল, সোনালীর প্রথমবার একটা বই বেরিয়েছিল অভিশপ্ত হারমোনিকা। তো ওরা আসলে শুরুই করছে ভূমি দিয়ে। তো তারা আসলে বাইরের তেমন কোনো, জয়নাল ভাই বোধহয় এবার, বোধহয় না আমি শিওর, বোধহয় বলাটা ঠিক হবে না, জয়নাল ভাই এবার বাইরের একটা প্রকাশনীতে গেছেন। তো ওদের আসলে ভূমি দিয়েই শুরু, এখনো ভূমির থেকে তারা তেমন ভূমি প্রকাশ থেকে বের হয়নি। কিন্তু আমি এর আগেও 2-3টা প্রকাশনীর সাথে কাজ করেছি। তো আসলে বাংলাদেশের প্রকাশনা জগৎটা আসলে একটু অন্যরকম। আসলে সবসময় প্রকাশনা জগৎ এরকমই ছিল, প্রকাশক মূলত একজন ব্যবসায়ী। তো যেই জায়গাতে হচ্ছে বই যদি না চলে, তারপর হচ্ছে বই যদি না বের করে, আমার একটা বই চললো না, পরের বছর আমি ভালো লিখছি বইটা, এটা কোনো সন্দেহ নাই, ভালো লিখছি, যারা পড়ছে তারা ভালো বলছে, কিন্তু চলে নাই। আচ্ছা, স্বাভাবিক ব্যাপার, আমি একজন নতুন রাইটার, আমার বই তো চলবে না। তো আমার যে লেখার উপর যে লেখাটা বুঝতে পারা একটা নতুন ট্যালেন্ট, বুঝতে পারার মধ্যেও কিন্তু একটা ব্যাপার লুকিয়ে আছে। তো আমি বলতেছি না যে আমি ট্যালেন্ট, কিন্তু ভূমি প্রকাশ আমাকে ওই সুযোগটা দিছে। আমি প্রথম দুবার যে আমি যে বই বের করেছি, ওই বই একবারই ওই প্রকাশনী আর পরের বার আমার সাথে যোগাযোগ করে নাই। কারণ হচ্ছে আমি তখন একেবারেই নতুন ছিলাম, আমার কোনো পাঠক বেস ছিল না, কিছুই ছিল না। যেটা ছিল যে আমি শুধু ভালো লেখার চেষ্টা করে যেতে পারতাম। তো আমি একই একই সিচুয়েশন কিন্তু আমার পঞ্চমের ক্ষেত্রে হয়েছে, ভূমির ক্ষেত্রে। যে প্রথম বই মেলাতে যখন ভূমি থেকে আমার বই বের হলো, তখন কিন্তু কোনো মানে তেমন কোনো সেল নাই, যেটা হচ্ছে এডিশন চলে যাওয়া, মুদ্রণ চলে যাওয়া, এই চলে যাওয়া, সেই চলে যাওয়া, কোনো সেল নাই। অনেক কষ্টে 100 থেকে 150 কপি সেল, যেটাতে কোনো মতে টাকাটাও উঠে নাই, খরচ। কিন্তু জাকির ভাই আমাকে, ওই পার্থক্যটা ওখানেই, ওই জায়গাতে জাকির ভাই আমাকে একটা কথা বলছে যে ভাই আমি ব্যবসায়ী, ঠিক আছে, কিন্তু ভাই আমি বাংলা সাহিত্যের জন্য কিছু করতে চাই, আপনার লেখার ভিতরে ধার আছে, আপনি লিখে যান, বাকিটা আমি দেখব। তো এই জিনিসটা যে দেওয়া, যে আমি একটা লেখা লেখার সময় যে আমার লেখাটা খারাপ হয়েছে, ছাপে নাই, ওকে ফাইন, কিন্তু লেখাটা ভালো হয়েছে, ছাপে নাই, এই এই চিন্তাটা কিন্তু একটা, এটা কিন্তু একটা মানে আত্মহত্যা করার মতো একটা ব্যাপার। কিন্তু একটা লেখা লিখছি আমি অনেক কষ্ট করে, এটা ভালো হয়েছে কিন্তু ছাপতেছে না কেন? কারণ হচ্ছে আমার ব্যাকআপ নাই, মানে আমার বই বিক্রি হয় না অথবা এরকম কিছু। তো এই যে একটা লেখককে এত বড় একটা স্পেস দিয়ে দেওয়া, এত বড় একটা জায়গা দিয়ে দেওয়া, এই জন্য আমি জাকির ভাই এবং ভূমি প্রকাশের কাছে মানে ঋণী, আমি ঋণী, চির ঋণী। ওরকম মানে কি বলে বিশেষণ লাগানোর কিছু নাই, তবে আমি ঋণী, একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ঋণী, যে আমার এটা অন্তত চিন্তা করতে হয় নাই যে আমার লেখাটা ভালো হইলেও ছাপা হবে না, যে শুধু আমার বিক্রি হয় না দেখে। বিক্রির চিন্তা 100%, এখানে বিক্রির ব্যাপারটা মাথায় রাখা হবে না। তো আমি একটা জিনিস কনফিডেন্স ছিল যে আমি লিখতেছি এবং আমি যত্ন করে লিখলে ওটা ভালো হবে এবং ভালো হলে ছাপানো হবে। তো তারপরে হচ্ছে পঞ্চমের পর আরো 2টা বই বেরোলো এবং ভূমির সাথে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার
ইচ্ছা পোষণ করি। আর জাকির ভাইকে ধন্যবাদ। জাকির ভাই মানে খুবই মানে লেখার আমাদেরকে মানে অনেক অনেক চেষ্টাই মানে অনেক কিছুই করতে হয় যে মার্কেটিং করো, এই করো, সেই করো। তো এত কিছু করলে আসলে চাকরি বাকরি করে আর লিখবো কখন? তো এই জিনিসটাতে জাকির ভাই আমাদেরকে অনেক রিলিফ দিচ্ছেন, অনেক শর্টকাট ওয়ে বলছেন যে এইভাবে আপনি একটু বইয়ের প্রচারটা করতে পারেন। আমি অনেক অনেক সাজেশন দিচ্ছেন। বিশেষ করে আমি গত বছর মানে গত 2 বছর ধরেই জাকির ভাইয়ের সাজেশনের আমি কাজ করতেছি। জাকির ভাইয়ের সাজেশনই কাজ করে। জাকির ভাই কি করবো এখন? যে আপনি এটা করেন। মানে লেখার ক্ষেত্রে না, মার্কেটিং এর ক্ষেত্রে, ইয়ার ক্ষেত্রে অথবা বইয়ের প্রচারণার ক্ষেত্রে। জাকির ভাই আপনি এটা করেন। তো এরকম হ্যাঁ, এরকম ক্রমাগত সাজেশন আমার মনে হয় না এখন কোনো প্রকাশনীর কোনো প্রকাশক দেয় কিনা আমার জানা নাই। এরকম ক্রমাগত সাজেশন, এরকম ক্রমাগত সাপোর্ট। আর জাকির ভাইরা এখন আর আমার প্রকাশনীর প্রকাশক না, উনি এখন ওনার প্রথম পরিচয় হচ্ছে মানে আমরা ভাই বেরাদার, আমরা একটা গ্রুপে আছি ওইটা। তো ভূমি প্রকাশ এখন একটা কথাই বলবো শেষ, যে ভূমি প্রকাশ আর এখন আমার জন্য প্রকাশনী না। আমি যখন মানে আমার বাড়ি যেতে হলে তো বাংলা বাজার দিয়ে তারপর সদরঘাট হয়ে যাইতে হয়। তো আমি যাবার সময় একবার ভূমি প্রকাশে গিয়ে চাটা খেয়ে তারপর হচ্ছে আবার আসার সময় একদিন চাটা খেয়ে আসি। ওইটা আমার জন্য এখন একটা ঘর হয়ে গেছে, মানে আমার জন্য একটা রেস্টিং প্লেস। ইটস নট জাস্ট এ প্রকাশনী, আমার জন্য কোনো প্রকাশনী না। এটাই হচ্ছে ভূমি প্রকাশের জন্য আমার অনুভূতি। আর আপনারা ভূমি কি প্রকাশে গিয়ে যায়। কাজটা ছিল? হ্যাঁ, হ্যাঁ। হরবোলার মানে খুব ভালো সফলতা পেয়েছে। এখন এই হরবোলার সফলতার কারণ আপনার লেখক হিসেবে আপনার কি মনে হয় যে হরবোলার আসলে এত জনপ্রিয়তা পাওয়ার কারণটা কি বা সফলতার কারণটা কি? হরবোলা, হ্যাঁ, আপাত দৃষ্টিতে দেখলে হরবোলা হচ্ছে আমার সবচেয়ে সফল বই। তবে আমি বলবো যে এটার বীজটা আমি রোপণ করেছিলাম হচ্ছে 2016 সালে, দ্য নেস্ট অফ স্পাইডার। ওখান থেকে আমার কিছু পাঠক হয়েছে, কিছু পাঠক মানে জানতে পারছে যে হ্যাঁ আমি মোটামুটি লিখতে পারি, মানে চেষ্টা করলে আমি লিখতে পারবো। তো ওই চেষ্টার ফলে কিছু পাঠক ওখানে হয়েছে। তারপরে যেটা বললাম যে ভূমি প্রকাশের মানে চেষ্টা ছিল, তারপর আমারও কিছু চেষ্টা ছিল। তো পঞ্চম লিখলাম, পঞ্চমেরও যারা পড়ছে তারা খুব, ওখান থেকেও কিছু পাঠক বাড়তেছে। আসলে একটু সময় তো দিতে হবে। যারা হচ্ছে নিউ কামার, আমাদের মতো নিউ কামারদের জন্য কিছু সময়ের দরকার আছে। আমরা কিছু সময় পেলে আমাদের পাঠক এমনিতেই মানে পাঠকের তো জানতে হবে যে একজন রাইটার আছে লেখে। তো আমার মনে হয় যে কেমন লেখেন? হ্যাঁ, তো আমার মনে হয় যে বলার মতো একটা পাঠক বেস ওই 2016 থেকে 2019 পর্যন্ত এই 4 বছরে মানে 3টা বইয়ের মাধ্যমে আমি মোটামুটি দাঁড় করাইতে পারছি, যেটা ঈশ্বরের আশীর্বাদে আমি দাঁড় করাইতে পারছি, উপরওয়ালার আশীর্বাদে এবং সবার সাপোর্টে। এবং ওই যে পাঠক বেসটা আমার একটু মানে যাই হোক একটা পাঠক বেস দাঁড়িয়েছে, ওই পাঠক বেসের কারণেই আমার 2020-এর হরবোলাটা ওনারা ভালোভাবে গ্রহণ করেছেন, এই জন্যই বইটা চলেছে। তো আশা করি পাঠকরা আরো আমাদের পাশে থাকবেন, আরো এগিয়ে যাব ভূমি প্রকাশ এবং আমরা। অসংখ্য ধন্যবাদ দাদা আজকে আড্ডার সময় দেওয়ার জন্য। খুব ভালো একটা সময় আপনার সঙ্গে কাটলো। আর আমারও খুব দোয়া ভালো করি কাটছে। সবাই খুব স্বাভাবিক হয়ে যাক খুব দ্রুত। এবং আমাদের সেই আগে যে হ্যাঁ, আড্ডাটা ছিল লেখক পাঠক শুভাকাঙ্ক্ষী সবাইকে নিয়ে, সেই আড্ডাটা দ্রুত ফিরুক। আমরা গান শুনবো, বই নিয়ে আলাপ আলোচনা করবো, চা খাবো একসঙ্গে, অনেক আনন্দ সময়গুলো কাটাবো। সেই সময়গুলো দ্রুত ফিরুক। ভালো থাকবেন দাদা, নিজের খেয়াল রাখবেন, বাসায় থাকবেন, সেফ থাকবেন। আর সামনের আড্ডার জন্য আমরা অপেক্ষা করছি। অবশ্যই। ধন্যবাদ।